আমাদের 3 জন বিধায়ক আক্রান্ত হয়েছিলেন, শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছিল। তাদের কাছে পৌঁছানোর জন্য শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আগেই ঘোষণা করেছিলেন তিনি 60 জন বিধায়ককে নিয়ে কুচবিহার যাবেন, কিন্তু কুচবিহার যাবার পথে তাকে আক্রান্ত হতে হলো। তিনি যেই কুচবিহার যাচ্ছিলেন এটা সম্পূর্ণ হাইকোর্টের নজরদারিতে যাচ্ছিলেন। আদালতের পক্ষ থেকে বলা হয়েছিল 60 জন নয় 5 জন বিধায়ককে তিনি নিয়ে যেতে পারেন। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছিল যে এর সুরক্ষার দায়িত্ব পুলিশের, কিন্তু কার্যত দেখা গেল বিরোধী দলনেতা সংসদীয় গণতন্ত্রে যার অবস্থান, যার পদমর্যাদা মুখ্যমন্ত্রীর পরে, তিনি আক্রান্ত হলেন। তার উপরে এই প্রাণঘাতী আক্রমণ চলল একটি মসজিদের সামনে, যে জায়গায় ডেমোগ্রাফিক ডিজাইন বদলে গেছে অনুপ্রবেশের কারণে, যেখানে বিভিন্ন সময় জামাতের কাজকর্মের জন্য মানুষের সামনে তার প্রসিদ্ধি এসেছে। আজকে সেখানে সেই রোহিঙ্গারা, সেই জামাতিরা, শোনা যাচ্ছে তারা আজকে প্রকাশ্যে পুলিশের উপস্থিতিতে তারা বিরোধী দলনেতার গাড়ির উপরে একটা হামলা চালান। যদি সিআইএসএফ না থাকতো তাহলে শুভেন্দু অধিকারী আজকে জীবিত থাকতেন না। তাহলে রাজ্যের বিরোধী দলনেতার যদি সুরক্ষা না থাকে এবং হাইকোর্টের নির্দেশের পরেও যদি পুলিশ তাকে রক্ষা করতে না পারে, সাধারণ মানুষ বা সাধারণ বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা কিভাবে পশ্চিমবঙ্গে আছে সেটা আর নতুন করে কোনো বলার অপেক্ষা রাখে। আমরা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় আজকে পথ অবরোধ করছেন আমাদের কর্মীরা বিরোধী দলনেতার উপরে এই আক্রমণের প্রতিবাদে। এবং শুধু আজকের ঘটনা নয়, রাজ্যের বিরোধী দলনেতা, প্রাক্তন রাজ্য সভাপতি যেখানে যেখানে গেছেন তার 90% ক্ষেত্রেই হাইকোর্টের দরজায় গিয়ে তাদের কড়া নাড়তে হয়েছে অনুমতি পাওয়ার জন্য। পুলিশ কোনো অনুমতি দিচ্ছে না। কোভিডের সময় আমাদের সাংসদ বিধায়করা তারা নিজের নির্বাচনী কেন্দ্রে ত্রাণ বন্টন পর্যন্ত করতে পারেন। এই পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গে। আজ এই মুহূর্তে এ রাজ্যে কোনো আইনের শাসন নেই, আর তার মধ্যে এই জ্বলন্ত সমস্যা থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরাবার জন্য তারা বিভিন্ন সময় একটা উগ্র বাংলা প্রাদেশিকতার রাজনীতির জন্ম দিচ্ছেন, যে রাজনীতি পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক এবং ছোট ছোট কাজে যারা নিযুক্ত আছেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তাদের জীবন জীবিকাকে প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করাচ্ছে। পুরুলিয়ায় রেয়ার আর্থ মিনারেল 0.76 মিলিয়ন টন তার সন্ধান পাওয়া গেছে। প্রায় 1.5 লক্ষ কোটি টাকার মতো এখান থেকে আমরা পেতে পারি। এটাকে কোনোভাবেই বাণিজ্যিক কারণে নিয়ে আসা যাচ্ছে না, কারণ রাজ্য সরকার এখানে কোনো পার্টিসিপেশন করছে না। শুধু তেল কিংবা ন্যাচারাল গ্যাস নয়, শুধু ম্যাঙ্গানিজ ওর নয়, এখন এই রেয়ার আর্থ মিনারেল নিয়েও তৃণমূল কংগ্রেসের অসহযোগিতা, তৃণমূল কংগ্রেসের উদাসীনতা রাজ্যের আর্থসামাজিক ব্যবস্থাকে কার্যত ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। একটা সরকার শুধুমাত্র খেলা মেলা উৎসবের মধ্যে দাঁড়িয়ে আছে। বুথে গিয়ে বলছে 10 লক্ষ টাকা দেব, পাড়ায় পাড়ায় সমাধান। আরে তৃণমূলই সবচেয়ে বড় সমস্যা, তার সমাধান মানুষ কয়েক মাসের মধ্যে করে দেবে। যারা একদিকে হলফনামা দিচ্ছেন যে আমরা দিয়ে দিতে পারবো না, রাজ্যের দেও করের কোটি কোটি টাকা খরচা করে যারা নামি দামি কংগ্রেসি উকিলদের দাঁড় করাচ্ছেন, তারা পশ্চিমবঙ্গের মানুষের, পশ্চিমবঙ্গের পেনশনভোগীদের, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের সঙ্গে প্রতারণা করছেন, কিন্তু তারাই আবার অন্য জায়গায় এই হরিলুটের রাজনীতি চালিয়ে যাচ্ছেন। একটা সরকার সে 200 কোটি টাকা দিয়ে মন্দির তৈরি করে ফেলে শুধুমাত্র আইনের ফাঁক নিয়ে, তারপরে কোটি কোটি টাকা খরচা করে প্রসাদ বিতরণ চলেছে। এখন বলছে আমি পাড়ায় পাড়ায় গিয়ে টাকা পৌঁছে দেবো। কার টাকা, কিসের টাকা, কিভাবে টাকা দেবেন? সরকারের প্রাতিষ্ঠানিক লুটের কারণে, উদাসীনতার কারণে, দুর্নীতিকে ঢাকবার কারণে হাজার হাজার ছেলে মেয়ে আজকে রাস্তায় বসে আছে। আজকে অবস্থা যায়নি। আরো ভয়ানক, আমাদের কলকাতা স্টক এক্সচেঞ্জ যা ছিল একসময় বম্বে স্টক এক্সচেঞ্জের থেকেও আগে, যার ভলিউম, প্রতিদিনের ট্রানজাকশন বা আধুনিক ভারতবর্ষে কলকাতা স্টক এক্সচেঞ্জের বাইরে
আজকে সেটাই, সেখানে দুর্নীতি বা সেখানে ফেক ট্রানজাকশন এত বেশি বেড়েছে, আজকে কলকাতা স্টক এক্সচেঞ্জ চিঠি দিয়ে তারা জানাচ্ছে যে তারা কলকাতা স্টক এক্সচেঞ্জকে বন্ধ করে দিতে চায়। এই ধরনের ভয়াবহ অবস্থা একটা প্রজন্মকে, দুটো প্রজন্মকে ধ্বংস করে তৃণমূল কংগ্রেস থেমে থাকেনি। একটা রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামোকে সম্পূর্ণ ভেঙে দেওয়ার যে নিদর্শন তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করলো, এর আগে অতীতে কোনোদিন এই জিনিস দেখা যায়। আজকে দুর্ভাগ্যজনকভাবে আমারই একটি প্রশ্নের উত্তরে আজকে জানানো হচ্ছে যে সেবির কাছে এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি, কিন্তু সেবির কাছে তারা বলছেন, মানে আমাদের পঙ্কজ চৌধুরী তিনি আমাকে আজকে উত্তর দিয়ে জানিয়েছেন যে 18 February 18, 2025 CSE submitted a proposal for voluntary exit as a stock exchange under the SEBI prescribed exit policy for stock exchanges. The proposal is currently under examination by SEBI. সেবি কে চিঠি লিখে কলকাতা স্টক এক্সচেঞ্জ তারা তাদের দরজায় তালা ঝুলিয়ে দিতে চাইছে। আজকে কোথায় যাবে পশ্চিমবঙ্গ? রাজ্যে নতুন কোনো বিনিয়োগ নেই। এ রাজ্য থেকে একজনের পর একজন শিল্পপতি আজকে পুঁজি সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন। শুধু এই ফ্লাইট অফ ক্যাপিটালে নয়, আজকে যদি এখান থেকে স্টক এক্সচেঞ্জ চলে যায়, তাহলে আগামী দিনে এখানে কি বার্তা যাবে শিল্পপতিদের কাছে? কোন বড় শিল্পপতি এখানে আসবেন বড় শিল্প তৈরি করতে? শিল্প ছাড়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অন্য কোনো ভবিষ্যৎ নেই। ভারী শিল্পায়ন হচ্ছে একমাত্র পথ, না হলে হাজার হাজার শিক্ষিত ইঞ্জিনিয়ারদের, শিক্ষিত ছেলে মেয়েদের কর্মসংস্থানের কোনো সুযোগ তৈরি হবে না, অ্যানসিলারিজ বাঁচবে না। আমরা অনেক স্লোগান শুনেছি, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, বুদ্ধদেব বাবু বলেছিলেন। মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসে বললেন যে হাসি খুশি না কি একটা বললেন, দুই বোন দুজনে হাসছে, কাঁদছে, সব কি ব্যাপার। এখন তো দেখা যাচ্ছে স্টক এক্সচেঞ্জে উঠে যাচ্ছে এখান থেকে। এই দৃশ্য, মানে এই ঘটনা পশ্চিমবঙ্গের জন্য, মানুষের জন্য, ভারতবর্ষের অর্থনীতি অ্যালার্মিং। আজকে এই অবস্থা তৈরি করেছে একটা রাজনৈতিক দল, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভোটার লিস্টে জালিয়াতি করে ক্ষমতায় টিকে থাকা। আজকে 4 জন তাদের সাসপেন্ড করা হলো, 2 জনের বিরুদ্ধে, অফিসারের বিরুদ্ধে এফআইআর হচ্ছে। এখনো এসআইআর শুরু হয়নি এখানে, তার আগেই বিহারে শুরু হয়েছে, এখানে মৃত্যু ঘণ্টা বেজে গেছে। কিসের কারণে? তৃণমূল কংগ্রেসের বক্তব্য একটাই বক্তব্য, যে মৃত ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া মানছি না, মানব না। ওরা মারা গেছে বলে কি ওরা মানুষ নয়? ওদেরও নাম ভোটার লিস্টে রাখতে হবে? এ কি ধরনের দাবি? রোহিঙ্গাদের নাম ভারতবর্ষে থাকবে? যারা এই দেশটাকে দারুল হার্ব বলে একদিন দেশটাকে ভেঙে টুকরো করে দিল, আর ওপারে গিয়ে তারা আবার ওখান থেকে হিন্দুদের মেরে এপারে তাড়িয়ে দিল, আবার তারা আবার এপারে এসে এখানে ভোটার লিস্টে নাম তুলবে। আর মুখ্যমন্ত্রী প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন, জেলা শাসকদের উদ্দেশ্যে বলছেন, বিএলএদের উদ্দেশ্যে বলছেন, একজনের নাম যেন বাদ না যায়। এ তো সরাসরি একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে আক্রমণ করা। মুখ্যমন্ত্রী নিজে সংবিধানের শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি একটি সাংবিধানিক পদে আছেন, তিনি প্রশাসনিক প্রধান। আজকে যদি এই ঘটনা হয়, তাহলে সারা ভারতবর্ষে বাংলার সম্পর্কে কি বার্তা গেল আজকে? এই অবস্থা থেকে পশ্চিমবঙ্গকে বের করে আনতে হবে। বের করে আনার একটাই পথ হচ্ছে তৃণমূলের বিসর্জন। তৃণমূল যাচ্ছে, তৃণমূল যাবে, তৃণমূল চলে যাচ্ছে, আবার যাবার আগে এই জন্য এই ধরনের আক্রমণ চলেছে। একদিকে বিজেপির ওপরে আক্রমণ করছে, মুখ্যমন্ত্রী নিজে বলছেন বিজেপি নেতাদের ঘেরাও করো। তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব থেকে বিরোধীদের প্রতি আক্রমণ করবার জন্য দলের কর্মীদের প্রতি তাদের একটা প্ররোচনা দেওয়া হচ্ছে। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসকে খুন করছে বেলা শেষে। একদিকে মরছে মুসলমান, মারছে মুসলমান, যে মারা যাচ্ছে এই পরিস্থিতি তৈরি করেছে। আর অন্য জায়গায় গিয়ে বলছে বাঙালি। কে বাঙালির কথা বলছে? তৃণমূলের নৈতিক রাজনৈতিক অধিকার আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বাঙালি নিয়ে কোনো কথা বলেন? এই কলকাতা, এই দিল্লির বুকে যেদিন বন্দে মাতরমকে প্রত্যেক সরকারি স্কুলে গাইবার জন্য বাধ্যতামূলক করা হয়েছিল, সেদিন মুখ্যমন্ত্রী এই কংগ্রেস দলের মন্ত্রী ছিলেন।
তিনি রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন বঙ্কিমচন্দ্র বাংলার এই অপমানের। যে বন্দে মাতারমের ধ্বনি নিয়ে সারা ভারতবর্ষে আন্দোলন হয়েছিল, স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, যে বন্দে মাতারম উচ্চারণ করে হাসি মুখে বিপ্লবীরা ফাঁসির দড়ি পরে নিয়েছিলেন গলায়, সেই বন্দে মাতারমকে নিষিদ্ধ করবার জন্য এখানে কংগ্রেস রাস্তায় নেমে আন্দোলন করেছিল। মুখ্যমন্ত্রী সেদিন প্রতিবাদ করেছিলেন। যেদিন সৌগত রায় বলেছিলেন বন্দে মাতারমের মধ্যে সাম্প্রদায়িকতার গন্ধ আছে, প্রতিবাদ করেছিলেন। যেদিন বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে যে বঙ্কিমচন্দ্রের মতো একজন প্রতিভাবান ঔপন্যাসিক কি করে তিনি আনন্দমঠ উপন্যাসটি লিখেছিলেন, এটা ভাবলে তাকে আশ্চর্য হতে হয়। সেদিন মুখ্যমন্ত্রী কংগ্রেসে থাকলেও তার কোনো প্রতিবাদ করেছিলেন? তার কোনো প্রতিবাদ করেননি। যেদিন ফিরহাদ হাকিম প্রকাশ্যে বললেন যে সেদিন আর বেশি দেরি নেই, যেদিন কলকাতার অর্ধেক মানুষ, মানে বাংলার অর্ধেক মানুষ, 50% বেশি মানুষ উর্দু ভাষায় কথা বলবে, সেদিন একবারও মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিমকে সাবধান করেছিলেন? বাংলার কথা বলছেন, বাঙালির কথা বলছেন, রামধেনুকে রংধেনু বানানোর কথা বলছেন। বাংলার ভালোবাসা, বাংলার ঐতিহ্য শিখতে হবে। আরে বিজেপি বাঙালির পার্টি, বাংলার পার্টি। যদি কেউ মনে করে দেখেন ওই ন্যারেটিভ তিনি তৈরি করবেন আর বিজেপি এই নিয়ে সারাদিন কথা বলে যাবেন, ভুল করছেন। পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ ইন্ডিয়ায় একমাত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম কনভোকেশন মিটিং হয়, যেখানে বাংলায় বক্তৃতা করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আর তাকে নিয়ে এসেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। রবীন্দ্রনাথের কোনো প্রথাগত শিক্ষা না থাকা সত্ত্বেও তিনি রবীন্দ্রনাথের কলকাতা বিশ্ববিদ্যালয়ে এসে পড়ান, তার জন্য ব্যবস্থা করেছিলেন। যেদিন রবীন্দ্রনাথ বক্তৃতা করেন, একটু পড়বেন, দয়া করে পড়বেন, সবাইয়ের কাছে আহ্বান জানাচ্ছি। সেদিন রবীন্দ্রনাথের বক্তব্যটা, ইউনিভার্সিটি কনভোকেশনের বক্তব্যটা রবীন্দ্রনাথ কি রাখছেন একবার পড়বেন, হাত জোড় করে অনুরোধ করছি, পড়বেন। আর সেদিন যেদিন রবীন্দ্রনাথ বক্তব্য রাখেন, সেদিন সমস্ত সংখ্যালঘু ছাত্রছাত্রীরা সেই বক্তৃতাকে বয়কট করেছিল, কারণ বাংলা ভাষা দেব ভাষা থেকে উৎপত্তি হয় একটি ভাষা হিসেবে। মুখ্যমন্ত্রী তো বললেন বাংলার ইতিহাস 4 খণ্ডে বার করবেন। আলাপন বন্দ্যোপাধ্যায় ছিলেন। আলাপন বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের উপর তার দখল নিয়ে তো সেটা নিয়ে তো কোনো প্রশ্ন করা যায় না। তার সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বললেন যে বাংলা ভাষার ইতিহাস 2000 থেকে 2500 বছরের পুরনো। এরকম মোটা মোটা 4 খণ্ডে নাকি হাত দিয়ে দেখালেন কেউ লিখেছে। আলাপন বাবুকে জিজ্ঞাসা করলেন কত দূর আলাপন, উনি বললেন খালি সমস্ত কিছু হয়ে গেছে, খালি প্রিফেস লেখা বাকি। মানে কোথায় গেল সেই 4 খণ্ডের বই? এই অসামান্য আবিষ্কার যে বিজ্ঞানীরা, মানে ভাষাবিদরা করেছিলেন, 2500 বছরের পুরনো বাংলা ভাষা, বাঙালিকে নতুন করে চিন্তা ভাবনা করতে হলো। মানে একদম বিদ্যাসাগর স্বর্গে যেখানেই তেমন চমকে চমকে উঠছে এদের আচরণ দেখে। বাংলা ভাষার ইতিহাস 2500 বছর আগে নাকি বাংলা ভাষা ছিল, এরকম একটা আমাদের বাঙালির এত বড় গর্বের বিষয়। কত মানুষ কলেজ স্ট্রিটে এখন অপেক্ষা করছে 4 খণ্ডের ওই বই পাওয়ার জন্য। কেউ কেউ নবান্নের সামনে দিয়ে ঘুরছে, কোথায় গেল 4 খণ্ডের বই? সব বাঙালি হয়ে উঠেছে রাতারাতি। এত বড় বাংলা ভাষার প্রতি ভালোবাসা একদম চারিদিকে। আবার অমিত মালবীর টুইট, সে টুইট নিয়ে বিরাট কিছু লোক নেমে পড়েছেন। কি ভুল বলেছে সে তো একটা রিটুইট করেছে। হ্যাঁ, কোনো জায়গায় সে যেটা বোঝাতে চেয়েছে ভাষার কারণে কোনো জায়গায় তার কমিউনিকেশন গ্যাপ হয়েছে, কিন্তু কি ভুল বলেছে? বাঙালি বলে কোনো ভাষা আছে নাকি? বাংলা ভাষা আছে, বাঙালি ভাষা নেই। বাংলা ভাষায় বাংলাদেশের লোক কথা বলে, বাংলা ভাষায় কথা বলেই বলি বাংলাদেশের লোককে নিয়েছে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দিতে হবে, আর বারাসাত, মধ্যমগ্রাম, শিলিগুড়ি থেকে তাদের ফেক আধার কার্ড তৈরি করে দিতে হবে। এটা কোথায় লেখা আছে? ওখান থেকে যে বাড়ি, বালক ব্রহ্মচারীর বাড়ি, অনুকূল ঠাকুরের বাড়ি, কোথায় ছিল সৌগত রায়ের বাড়ি? কোথায় ছিল প্রিয়রঞ্জন দাস মুন্সিদের বাড়ি? ওখানে গান্ধীবাদ, মার্ক্সবাদ, বিজেপির একাত্ম মানববাদ কিছু চলেনি। একই বৃন্তে দুটি কুসুম চলেনি। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কুঞ্জন চলেনি। আমরা ওখান থেকে সেটা শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান, রানী জ্যোতির্ময়ী, এন.সি. চ্যাটার্জির অবদান, সেটা মেঘনাথ শাহর অবদান, রমেশচন্দ্র মজুমদারের অবদান। সেদিন অবস্থানের বিপক্ষে গিয়ে রতনলাল ব্রাপন এবং জ্যোতি বসু ভোট করেছিলেন পশ্চিমবঙ্গের পক্ষে। আজকে বাঙালির ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার জন্য আজকে জন্মদিন করে দিচ্ছেন পশ্চিমবঙ্গের 1 বৈশাখে। এটা চলবে না। বাঙালি অশিক্ষিত নয়, বাঙালি মূর্খ নয়, বাঙালি রাজনৈতিকভাবে অচেতন নয়। বাঙালির বই পড়ার ঐতিহ্য আছে, বাঙালির বই মেলা আছে, বাঙালির মতো বই কেনে এরকম কোন প্রদেশ আর নেই।
এটা প্রতিষ্ঠিত, সর্বজন বিদিত। এত বেশি বই, একটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজে এত বেশি বই কোনো জায়গায় বিক্রি হয় না। সেই বাঙালিকে মূর্খ মনে করার চেষ্টা করছেন। যারা শুদ্ধভাবে বাংলা কথা বলতে পারেন না তারা পর্যন্ত দেখছি আক্রমণ করছেন বাংলা এবং বাঙালি নিয়ে, আর চোখের জল ফেলে ভাসিয়ে দিচ্ছেন। বাংলা তো সব জায়গায় এগিয়ে। নিয়ে যান 40 লক্ষ মানুষকে পশ্চিম তুলে নিন, 40 লক্ষ পরিযায়ী শ্রমিককে, বলে চলে আসুন এখানে, এখানে কাজ দেবো। আছে ক্ষমতা? প্রতিনিয়ত আমাদের সঙ্গে যোগাযোগ করছে পরিযায়ী শ্রমিকরা, প্রতিনিয়ত। প্রত্যেকটা প্রদেশে বিজেপির সঙ্গে তাদের কন্ট্যাক্ট আছে। যে ধরনের বিবৃতি দেওয়া বন্ধ করুন, আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। আজকে একটার পর একটা জাল আধার কার্ড, বিভিন্ন নাম নিয়ে, মাথায় সিঁদুর লাগিয়ে শাখা পলা পড়ে নেমে পড়েছিল পরিচারিকা হিসেবে, অন্য নাম নিয়ে, ছদ্ম নাম নিয়ে, রাধা, সোনা, মনা, বিভিন্ন নাম। তারা কোথায় গেছে? হঠাৎ রাতারাতি হারিয়ে গেছে। চলে যান গুড়গাঁওয়ে, চলে যান নয়দায়, পরিচারিকা পাওয়া যাচ্ছে না। কেন? বিহারে কোথায় কাকে ধরছে তার ভয় সব আস্তে আস্তে থেকে পালাচ্ছে। এরা ভয় পেয়ে এলাকা ছাড়ছে, আরেকজন ভয় পেয়ে বিরোধী দলনেতাকে আক্রমণ করছে। এটাই হচ্ছে বর্তমান অবস্থা। কে বিদ্যুৎজন? কোন বিদ্যুৎজন? বাড়ি কোথায় ছিল? ওইখানে যখন বাঙালিদের, বাঙালি হিন্দু মেয়েদের উপর একের পর এক বলাৎকার চলছিল বাংলাদেশে, যখন ইন্দিরা গান্ধীর কুশপুত্তলিকার সঙ্গে নোংরামি করা হচ্ছিল, প্রতিনিয়ত করা হচ্ছে, ওখানে যখন ইন্দিরা গান্ধীর নামাঙ্কৃত লাইব্রেরি 70,000 বইকে জ্বালিয়ে দেওয়া হলো, যখন ছোট ছোট বাচ্চাদের, স্কুলের বাচ্চাদের বইগুলোতে আগুন ধরানো হলো মুর্শিদাবাদে, তখন কোথায় ছিল বিদ্যুৎজনেরা? কাদের বিদ্যুৎজন? কে বিদ্যুৎজন? ওগুলো সব মুখ্যমন্ত্রী তৈরি করা বিদ্যুৎজন, ও তৃণভোজী বিদ্যুৎজন। বিদ্যুৎজনরা চুপ ছিলেন কেন? মহেশতলায় আক্রমণটা চোখে পড়েনি? বিদ্যুৎজনরা মোমবাতিটা কোথায় রেখেছিলেন? ঘরের মধ্যে। কোথায় ঢুকিয়ে রেখেছিলেন মোমবাতি? রাস্তা বেরোতে পারেননি? খিদিরপুরে যখন বেঁচে বেঁচে দোকানগুলো আগুন লাগানো হলো, কোথায় ছিলেন বিদ্যুৎজনেরা? যখন নদিয়ায় বিভিন্ন স্কুলের সামনে পোস্টার পড়ে গেল যেখানে মূর্তি পুজো বন্ধ করো, কোথায় ছিল বিদ্যুৎজনেরা? মুর্শিদাবাদে প্রতিমা তৈরি করে, দুর্গাপুজো, কালী ঠাকুরের মূর্তি, সরস্বতীর মূর্তি তৈরি করে বলে এই অপরাধে বাবার ছেলেকে কুপিয়ে খুন করা হলো, কোথায় ছিল বিদ্যুৎজনেরা? যেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কদর্য নোংরা ভাষায় আক্রমণ করা হলো, একজন জিহাদি দাঁড়িয়ে আক্রমণ করলো আজকে ডোমজুড়ের ওখানে ঘটনার পরে, কোথায় ছিল বিদ্যুৎজনেরা? প্রতিবাদ করেছিলেন? বিদ্যুৎজনের কথা বলছেন বাংলা বাঙালি, আর তার মধ্যে সিপিএম ঢুকে পড়ছে, বামপন্থী। যেদিন কমিউনিস্ট পার্টির নেতাকে বাংলাদেশে প্রথম গুলি করা হলো, সেদিন দাঁড়িয়ে কলকাতায় মিছিল বার করেছিলেন, যেখানে জেনোসাইড চলেছে, প্রতিদিন হিন্দুদের বাড়ির মেয়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কোথায় প্রতিবাদ? এপার বাংলা ওপার বাংলা এক, দিবে আর নিবে, মিলাবে মিলিবে। এসব এসব চালাকি সহ্য করবে বাঙালি? আমি আবার বলছি, বাঙালি অশিক্ষিত নয়, বাঙালি মূর্খ নয়, বাঙালি রাজনৈতিকভাবে অচেতন নয়, বাঙালি ইতিহাস বিস্মৃত নয়, বাঙালি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেবে না। জাতীয়তাবাদী যারা মুসলমান আছেন, মুক্ত মনস্ক যে মুসলমানেরা আছেন, যারা আধুনিক পৃথিবীতে বেঁচে থাকতে চান, উচ্চ শিক্ষা নিজের ছেলে মেয়েদের শিক্ষিত করতে চান, যারা সমাজের মূল স্রোতে আসতে চান, তারা এদের সমর্থন করে না। আজকে সমস্ত মুসলমানকে যারা আফজল গুরুর লাইনে দাঁড় করিয়ে দিতে চাইছে বিজেপি, তার বিরোধিতা করছে। আমরা চাই বাংলার মুসলমান সৈয়দ মুস্তাফা আলী মুস্তাফা সিরাজের সঙ্গে, এপিজে আব্দুল কালামের সঙ্গে এক পথে দাঁড়ান। এই ইতিহাস, এই মিথ্যাচার দিয়ে বদলে দেওয়া যাবে না। দাদা, আজকে যখন বিরোধী দলনেতার উপর হামলা হচ্ছে, সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার কর্মীদের বলেছেন যে বিজেপি নেতা দেখলেই জয় বাংলা বলবেন, জয় বাংলা বলে প্রকাশ। এটা তো প্ররোচনা, এটা তো প্ররোচনা। উনি কি মনে করছেন একতরফা এরকম চলতে পারে নাকি? বিজেপি নীতিগতভাবে কোন নির্বাচিত সরকারকে 356 দ্বারা প্রয়োগ করে ফেলে দেওয়ার পরিপন্থী। বিজেপি নীতিগতভাবে কোনো জায়গায় 355 দ্বারা জারি করেছে সরকারের বিপরীত অবস্থানে গিয়ে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অস্বীকার করবার বিরুদ্ধে, নীতিগতভাবে বিরুদ্ধে। কিন্তু প্রত্যেক জিনিসের একটা সীমা থাকে। আজকে পশ্চিমবঙ্গের যে অবস্থা ঘটছে, এটা ধীরে ধীরে মণিপুর বলছে না তো মণিপুরকে ছাপিয়ে যাচ্ছে।
আজকে আরো একটি কথা বলেছে যে আপনি একমাত্র পুরো রিপোর্ট পশ্চিমবঙ্গ জমা দেন এনসিআরবির কাছে। পশ্চিমবঙ্গের জমা দেওয়া রিপোর্টের তালিকার মধ্যে দেখুন, এই যে দিল্লিতে সব নেতারা এসসি এসটি ওবিসি নিয়ে কথা বলেন, পার্লামেন্ট অচল করে দেন, একবার তালিকাটা দেখুন পশ্চিমবঙ্গের রাজনৈতিক খুনের তালিকা, কত সংখ্যালঘু আছে, কত ওবিসি আছে, আর কত এসসি আছে, কত এসটি আছে। এসটিদের ওপরে তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং সংখ্যালঘুর যে মৃত্যু, যে আক্রমণ পশ্চিমবঙ্গে হয়েছে, ভারতবর্ষের অন্য কোনো প্রদেশে তা হয়নি। রাজনৈতিক খুনের যদি ঘটনা ধরেন তাহলে মণিপুরকেও সেটা ছাপিয়ে যাবে প্রাণহানির ঘটনা। মণিপুরে কোনো মহিলার সঙ্গে অভব্য আচরণে যে কেউ সমর্থন করেনি, নিন্দাযোগ্য। সেখানে সরকার চেষ্টা করেছে। উত্তর পূর্ব ভারত অত্যন্ত সেন্সিটিভ জায়গা। অতীতে কোনোদিন কংগ্রেস এবং বিজেপি, জনসংঘ কিংবা কংগ্রেস কোনোদিন এ নিয়ে বিতর্ক তৈরি করেনি। প্রত্যেক সময় সরকারের পাশে ছিল। কিন্তু এটা তো সরকারকে কার্যত এটা নিয়েও তো রাজনীতি চলেছে। একটা স্পর্শকাতর বিষয় উত্তর পূর্বাঞ্চল, সেখানটা নিয়েও রাজনীতি চলেছে। কংগ্রেসের মন্ত্রী তিনি বলে দিলেন যে উগ্রপন্থীরা কোথা থেকে এসছে, পাকিস্তান থেকে এসছে, এর কি প্রমাণ আছে? তিনি আবার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, পি চিদম্বরম। তারপরে যখন দেখলো যে মহাদেবের ত্রিশূল তিনটেকে আগে গেঁথে দিয়েছে, তারপরে সব গল্প শেষ হয়ে গেল। এখন আবার তারাও দিচ্ছি এসআইআর এসআই বলে চিৎকার করছেন। ওনাকে বলুন না যে বিজেপির এই ইডি সিবিআই এর অতি সক্রিয়তা নিয়ে আজকে সিপিআইএম এবং কংগ্রেস একসঙ্গে গলা ফাটাচ্ছে। অধীর চৌধুরী উল্টে যে তদন্তের গতি স্লথ হয়েছে, উনি বলুন অধীর চৌধুরী একবার দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যে বিজেপির এই যে তদন্ত, এটা রাজনৈতিক প্রতিহিংসামূলক তদন্ত হচ্ছে। বলাতে পারবেন অধীর চৌধুরীকে দিয়ে? বলাতে পারবেন না। আজকে উনি আরো একটি কথা বলেছেন যে একজনের নামও যদি বাদ দেওয়া হয়, আমি চ্যালেঞ্জ করছি যে এরপর কোন বিজেপি নেতা বাংলায় পা দিয়ে দেখা আমরা বুঝে নেব। তাকে বলছে যে কারোর নাম যদি এসআইআর এ বাংলা থেকে একজনের নামও বাদ যায়, আপনাদের কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে বলেছে যে একজন বিজেপির নেতাও বাংলায় পা দিয়ে দেখা আমরা বুঝে নেব। বিজেপি সুব্রত মুখার্জি একবার বলেছিলেন এমার্জেন্সির সময় যে জেপির ফ্লাইট কি করে কলকাতায় নামে আমি বুঝে নেব। তার পরের ঘটনা প্রত্যেকের জানা। আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনোদিন ক্ষমতায় ফিরতে পারে দয়া আছে, কারোর দয়ায় নয়, ভারতবর্ষের মানুষের আশীর্বাদ নিয়ে। দাদা, তৃণমূলের চিফ হুইপ পদ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ গতকাল মুখ্যমন্ত্রীর বৈঠকের পরই, এবং তারপর তার পদত্যাগপত্র মুখ্যমন্ত্রী গ্রহণ করেছেন। তার জায়গায় বসানো হয়েছে কাকুলি বৈদ্যস্তিদারকে এবং নতুন ডেপুটি লিডার করা হয়েছে শতাব্দী রায়কে। দেখুন, আপনার বাড়িতে আপনি কি নিয়ে, আমাদের কাছে তৃণমূল এক, পশ্চিমবঙ্গের মানুষের কাছে তৃণমূল এক। পশ্চিমবঙ্গের মানুষ জানে প্রশাসন, পুলিশই তৃণমূল, তৃণমূলই পুলিশ, সমাজ বিরোধী পুলিশ, তৃণমূলের নেতা নেত্রী মিলেমিশে একাকার হয়ে গেছে। আর তৃণমূলের কাছে রাজনীতি একটা খেলা। সেজন্য মানুষ এই দলটাকে এখন উৎখাত করবে। এদের আভ্যন্তরীণ সমীকরণ নিয়ে কোনো মানুষের কোনো আগ্রহ নেই। আর মানুষের যেখানে কোনো আগ্রহ থাকে না, স্বাভাবিকভাবে বিরোধী রাজনৈতিক দলেরও কোনো সেটা নিয়ে উৎসাহ নেই। ঘাটালে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বন্যা কবলিত অঞ্চল ঘুরে ঘুরে দেখছেন তিনি, এবং সেখানকার কি সমস্যা আছে এগুলো শুনছেন। আজকে মেদিনীপুরে থাকবেন, কাল ঘাটালে কি মানুষ উনি জানেন না সমস্যা কি আছে? তিলপাড়া ব্যারেজে ফাটল ধরলো কেন? ইললিগাল স্যান্ড মাইনিং। উত্তরবঙ্গের লক্ষ লক্ষ একর জমি চলে যাচ্ছে জলের নিচে, কারণ কি? নদী কেন গতিপথ বদলাচ্ছে? ইললিগাল স্যান্ড মাইনিং, নদী থেকে পাথর তুলে নেওয়া। এটা সারা রাজ্য জুড়ে চলছে। বিভিন্ন জায়গায় একটা অবৈজ্ঞানিক ভাবে বাঁধ তৈরি, বাঁধ দিয়ে দেওয়া, বিভিন্ন জায়গায় ফেরিঘাটের নামে নদী পারাপার করবার জন্য জিনিসপত্র বসিয়ে দেওয়া। তৃণমূল কংগ্রেসের অকারণের কেন্দ্র বিরোধিতার কারণে এবং শুধুমাত্র খেলামেলার দিকে মন দেওয়ার কারণে মানুষের দৈনন্দিন জীবন যন্ত্রণা থেকে এই সরকার নিজেকে দূরে সরিয়ে রেখেছে। যারা দেখছি বারুইপুর পূর্ব এবং ময়না বিধানসভায়, বারুইপুর পূর্ব এবং ময়না বিধানসভায় যে দুজন ডাব্লিউবিসিএস অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে, যে আপনার রাজ্য সরকারি কর্মচারী, আপনাদের চাকরি হারাবার কোনো ভয় নেই, কিন্তু এই অন্যায়, এই লুঠের কাছে মাথা নত করবেন না। এই সরকার বেশি দিনের জন্য নেই, এই সরকার চলে যাবে। আপনারা এই সরকারের কাছে আত্মসমর্পণ করে নিজেদের বিপদ বাড়াবেন না, নিজেকে কলঙ্কিত করবেন না। অভিষেক আজকে বলেছেন যে কোন কোন বুথ লেভেল অফিসাররা
সিপিএম এর হয়ে বিজেপির হয়ে কাজ করছে তাদেরকে চিহ্নিত করুন এবং তাদেরকে চিহ্নিত করে দ্রুত আমরা সরাবার তাদের যদি কনস্টিটিউশনকে চ্যালেঞ্জ করেন, কনস্টিটিউশনাল বডিকে চ্যালেঞ্জ করেন, আর কেউ তো তৃণমূল কংগ্রেসের চাকরি করে না। ওখানে যারা চাকরি করছেন তারা তৃণমূল কংগ্রেসের চাকরি করছেন না, পশ্চিমবঙ্গ সরকারের চাকরি করছেন। যদিও তৃণমূল কংগ্রেস গত 14 বছর ধরে এই সরকারটাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বানাতে পারেনি, তৃণমূল কংগ্রেস সরকারই রেখে দিয়েছে। আপনার দলের একজন সাংসদ আজকে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছেন এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কয়েকটি ধারায় ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। যে সাংসদ চিঠি পাঠিয়েছেন এই প্রশ্নের উত্তর তিনি দেবেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একটু বলুন, মহামন্ত্রীর সঙ্গে ঝগড়ার জন্য তাকে সরিয়ে দেওয়া হলো, যে পদে তিনি ছিলেন। আমরা তো বলছি যে পারিবারিক অশান্তির মধ্যে ঢোকার আমাদের কোনো ইচ্ছা নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন রাগী মানুষ, আর এমনি তার মধ্যে বীররসের আধিক্য প্রথম থেকেই আছে। আর মহুয়া মৈত্র আমাদের একজন মানে কলিগ, উনিও একটু আবেগপ্রবণ, অনুভূতিপ্রবণ। এখন এই দুজনের মধ্যে এই ধরনের ঝগড়া, বিভিন্ন জায়গায় সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন ভিন্ন ভিন্ন রাজ্যের। আমরা তো বাংলায় রাজনীতি করি, একই ফ্র্যাটার্নিটির, আমাদের খারাপ লাগছে। আমরা চাই দুজনেই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। কল্যাণবাবুর বিরাট বাড়ি হয়েছে, বাড়িটাও সুন্দর, ওখানে গিয়ে দুজন একসঙ্গে বসে লনে চা খান, এটাই দেখতে আমাদের ভালো লাগে। রিসেপশন আছে, একটু উইশ করবেন, মহামন্ত্রীর রিসেপশন আছে আজকে বিয়ে, রিসেপশন আছে, ওনাকে যে যেখানে থাকুক ভালো থাকুক। আমাদের বিরোধিতা রাজনৈতিক বিরোধিতা, ব্যক্তির সঙ্গে আমাদের কোনো আক্রোশ বিরোধিতা নেই। যে যেখানে থাকবেন ভালো থাকুন, আনন্দে থাকুন, সুখে থাকুন, দাম্পত্য কলহ থেকে দূরে থাকুন, প্রত্যেকে ভালো থাকুন। শুভেন্দুর উপরে যে আক্রমণ, তাই নিয়ে কি অমিত শাহের কাছে যাবেন আপনারা? দেশের গৃহমন্ত্রী প্রত্যেকটা বিষয়ের কাছে জানা, তাকে নতুন করে গিয়ে জানাবার কোনো প্রয়োজন নেই। পুরো বিষয়টা জানেন। আমার সঙ্গে এই ঘটনা নিয়ে আজকে আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কথা হয়েছে, কালকে সকালে আবার কথা হবে। পার্টি পুরো বিষয়টি জানেন, অন্যান্য মন্ত্রীরাও শুনেছেন এবং তারাও বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। দাদা, পশ্চিম মেদিনীপুরে প্রাথমিক শিক্ষা সংসদ একটা কর্মসূচি দিয়েছে আগামী 1 মাস ধরে। বাংলা মাধ্যম স্কুল, তারা 1 মাস ধরে বিজ্ঞপ্তি পাঠিয়েছে সমস্ত স্কুলগুলোতে, যাতে বলা হচ্ছে এসো বাংলা শিখি, বাংলাকে ভালোবাসি। পশ্চিম মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদ একটা 1 মাসের কর্মসূচি দিয়েছে। বাচ্চাগুলোর জন্য চিন্তিত, আমি অত্যন্ত চিন্তিত এই কারণেই, কারণ যে কোনো সময় ওরা গুলি খেয়ে যেতে পারে। কারণ এভাবেই উত্তরবঙ্গের দুটি ছেলে, তারা বাংলা মাস্টার মশাই চেয়েছিলেন, তার জায়গায় উর্দু মাস্টার মশাই পৌঁছে গিয়েছিল। কারণ ওদের এজেন্ডার মধ্যে আছে পশ্চিমবঙ্গকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে 50% মানুষ উর্দু বলে। ফিরহাদ হাকিম যেটা বলেছিলেন, তো সেখানে আন্দোলন করতে গিয়ে দুজনে গুলি খেয়েছেন। একজন গুলি খেয়ে এখনো অসুস্থ হয়ে বেঁচে আছেন, দুজনের এখনো সৎকার হয়নি। তাদের বাবা মা নিজেদের বাড়ির সামনে দেহগুলোকে পুঁতে রেখে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুলিশকে শাস্তি দিয়ে, যারা গুলি চালিয়েছিলেন বা যারা এই ঘটনার সঙ্গে ছিলেন, তাদের শাস্তি দিয়ে একটা বার্তা দিন। আমি ছেলেগুলোর জন্য খুব চিন্তিত। বাংলাকে ভালোবাসি বলতে গেলে আবার কোনো উর্দুবাসী এসে গুলি নিয়ে চালিয়ে দেয়। রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থানে দাঁড়িয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে হিন্দু ধর্ম বোঝার জন্য কোথাও যাওয়ার দরকার নেই, এখানেই শ্রীরামকৃষ্ণ এবং শ্রী সারদা দেবীর এবং বিবেকানন্দের কর্মক্ষেত্র। তারা বাংলায় কথা বলতেন, বাংলা শিখতে বা বাংলায় কথা বলতে অন্য কোথাও যাওয়ার যেমন দরকার নেই, হিন্দু ধর্মের জন্য অন্য কোথাও যাওয়ার দরকার। তোতাপুরীর নামটা বলতে ভুলে গেছেন, একটু মনে করিয়ে দেবেন একটু। আর একটু দয়া করে গভীর রাতে কামারহাটি, বরানগর, দক্ষিণেশ্বর এসব জায়গায় একটু কান পাতবেন গভীর রাতে, যখন বাস ট্রাম চলে না, মানে গাড়ি ঘোড়া নেই, দেখবেন একটা কান্নার শব্দ পাবেন, ডুকরে ডুকরে কাঁদছে রামকৃষ্ণ, উনি কাঁদছেন। বেলুর মঠে যাবেন, ওই জায়গাও দেখবেন একটা কান্নার আওয়াজ ওই আবহ সঙ্গীতের মতো ভেসে আসছে, যে কোথায় ছিলাম, কোথায় এসেছি। আমি বলে গেলাম যত মত তত পথ, আর আমাকে নিয়ে ডাস্টবিনের ওপরে, যে বাড়ির সঙ্গে ঝগড়া তার বাড়ি ডাস্টবিনের ওপরে কাঁচের বাক্সে আটকে দিয়েছে, দিয়ে বলছে সব মত এক পথ, সেই পথ তৃণমূলের পথ। রামকৃষ্ণ কাঁদছে, ডুকরে ডুকরে কাঁদছে। মমতা আরো বলেছেন যে মমতা আরো বলেছে যে মাকে কেউ মাদার বলে, কেউ আম্মা বলে। সবাই বলে, আমরা কি করতে পারি? এর মধ্যে মা কত থেকে এলো? আমরা তো জানি মা মাটি মানুষ, মায়ের অবস্থা কি আছে এখন পশ্চিমবঙ্গে সেটাও মানুষ জানেন।
আর মানুষ তো মাটিতে পড়ে এখন গড়াগড়ি খাচ্ছে, গল্প তো শেষ। এরপরে তো একটাই রাস্তা খোলা, জয় জগন্নাথ। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक গণতন্ত্র, আমাদের দেশের গণতন্ত্র, সেই গণতন্ত্রের উপরই আক্রমণ হয়েছে। আজকে তৃণমূল কংগ্রেস এই আক্রমণের যে রাজনীতি, কোনো কথা বলতে গেলেই আমরা ভয় দেখাবো। আপনারা যদি সত্যি কথাটা বলেন, আমরা আপনার গাড়ি ভাঙচুর করব। মহিলা যদি হন, আপনাকে কিন্তু ধর্ষণ করা হবে। মনে থাকবেন, আপনার বাড়িতে ছোট ছেলে মেয়ে আছে, টিউশন পড়তে যায়, তৃণমূলের ক্যাডাররা বলে শ্লীলতাহানি করে দেব। আপনার বাড়িতে যেটুকু রাজ্য সরকারের পরিষেবা পৌঁছয়, সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি পশ্চিমবঙ্গের মানুষকে 14-14.5 বছর কি দিয়েছেন বলুন তো? এই হুমকি আর থ্রেট কালচার ছাড়া আপনি কিছু দেননি। আর আজকে সেই আক্রমণের রাজনীতি, যেটা আপনারা একটা স্ট্র্যাটেজি করে নিয়েছেন, যদি তৃণমূল কংগ্রেসের এগেইনস্টে কোনো কথা বলেন, তাহলে আপনার গাড়ি ভাঙচুর হবে, আপনার ওপর অ্যাটাক হবে। কদিন আগেও আমরা দেখেছি আমাদের উত্তরবঙ্গের সম্মানীয় কিছু বিধায়কদের উপরও আক্রমণ করা হয়েছে। আজকে তৃণমূল বুঝতে পেরেছে যে তৃণমূলের যে দুর্নীতি, যে লুপহোলস, যে সেই নোংরা টিনটা খুলে ম্যাগট বেরিয়ে আসে না, সে আসল তৃণমূল কংগ্রেসের যে ভেতরের যে জঘন্য চিত্রটা, এই সম্মানীয় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী মহাশয়ের জন্য প্রতিদিন আজকে এই মমতা ব্যানার্জির সরকারের বিভিন্ন দুর্নীতি আর নোংরামিগুলো এক্সপোজড হয়ে যাচ্ছে। তাই আমরা বুঝতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় যে আপনি আপনার ক্যাডার আর উত্তরবঙ্গের মন্ত্রী উদয়ন বাবুকে দিয়ে আজকে যে ঘৃণ্য আক্রমণ করালেন, তার পিছনে কি কারণ সেটা আমরা কিন্তু খুব ভালোভাবে
বুঝতে পারছি। এই আলোটা একটু পিছনে করলে ভালো হতো, একদম অন্ধকার হচ্ছে, চোখটা ভীষণ ইয়ে লাগছে। ঠিক আছে দিদি, পিছনে দিলে ভালো হয়। বন্ধ করলে হবে না, বন্ধ করলে হবে না, লাইট ফোনের একটা চালিয়ে দিলে কম করে দিচ্ছি, কম করে দিচ্ছি, বন্ধ করে দাও লাইটটাকে। বন্ধ করলে হবে না, কালো চলে আসবে, লাইট নেই না। এই ঘটনাতে আমরা যে কেবল তৃণমূল ক্যাডারদের রোল দেখতে পাচ্ছি শুধু তাই নয়, আজকে সম্মানীয় বিরোধী দলনেতা কোন রাস্তা দিয়ে যাবেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পুলিশ সেটা জানে, কিন্তু জানা সত্ত্বেও সেই রাস্তায় পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি ছিল না, পুলিশ ছিল না, এবং দেখা গেল যে সেখানে লাইন দিয়ে দাঁড়িয়ে তৃণমূলের ক্যাডাররা পুলিশের সামনেই লাঠি, বাঁশ, পাথর দিয়ে সম্মানীয় বিরোধী দলনেতার গাড়িকে আক্রমণ করল। তাহলে আমরা কি এটা ধরতে পারি মমতা ব্যানার্জি যে রাজ্য প্রশাসন এই আক্রমণের সাথে যুক্ত? এটা একটা প্রিমেডিটেটেড, প্রি প্ল্যান সম্মানীয় বিরোধী দলনেতার উপর আক্রমণ, এটা আমরা নিশ্চয়ই ধরতে পারি। এবং সেই কারণে আমরা যাতে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার তদন্ত হয়, আমরা কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র দপ্তরের কাছে আমরা আর্জি জানাবো যাতে একটা নিরপেক্ষ তদন্ত করা হয় এবং কারা কারা এই আক্রমণের পিছনে ইনভলভ সেটা বাংলার মানুষের সামনে আসুক। বাংলা, বাঙালি, বাঙালির সংস্কৃতি, মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আপনার পৈতৃক সম্পত্তি নয়, আপনার পার্টিরও সম্পত্তি নয়। মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মানুষ সত্যি কথাটা বললে আপনি মুখ বন্ধ করিয়ে দেবেন। আপনি তো বিধানসভার মধ্যেও আমাদেরকে হুমকি দেন, আমাকে হুমকি দিয়েছেন। হুমকি দেওয়া বন্ধ করুন। বাংলার মানুষ আর ভারতীয় জনতা পার্টির কর্মী, কার্যকর্তারা আপনার ক্যাডারদের হুমকিতে আমরা ভয় পাই না। আপনি যদি ভেবে থাকেন আপনার ওই বিধায়ক মন্ত্রী উদয়ন বাবু, যিনি নিজের বাবাকে চোর বলেন, তাকে দিয়ে আপনি গুন্ডামি করিয়ে গুন্ডাদের দিয়ে আক্রমণ করাবেন, আর তারপরে কবিগুরুর মূর্তি নিয়ে, বাংলা বাঙালির সংস্কৃতি নিয়ে আপনি বাঙালিকে সুরসুরি দেবেন, এটা হতে পারবে না। আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই যে কি কি ঘটনা এর মধ্যে হয়েছে, এবং তার আগে আমি এটাও বলতে চাই যে আজকে যেভাবে উদয়ন গুহ তৃণমূলের বিধায়ক এবং মন্ত্রীর নেতৃত্বে বিরোধী দলনেতার উপর আক্রমণ হলো, আমরা এই দাবি তুলছি যে উদয়ন বাবুকে ইমিডিয়েটলি গ্রেফতার করা হোক। কারণ গণতন্ত্রের উপর যে ধাক্কা বারবার মমতা ব্যানার্জি আপনার নেতৃত্বে এই পশ্চিমবঙ্গে ঘটছে, এটা অত্যন্ত ভয়ঙ্কর। উদয়ন গুহকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হোক। এবং আমি এটাও আপনাদের সামনে আনতে চাই যে গতকাল অভিষেক ব্যানার্জি আপনি কুচবিহারে মিটিং নিয়েছেন আপনার
তার এজেন্সি আইপ্যাকের ক্যামাক স্ট্রিটের অফিস থেকে। এই আক্রমণ করার চক্রান্তটা ক্যামাক স্ট্রিটের অফিস থেকে হয়নি তো। তাই নিরপেক্ষ তদন্তে আশা করব কারা কারা এই পিছনে রয়েছে সেটা সামনে আসুক। 1 এপ্রিল 2021 নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কনভয়ে তৃণমূলের দুষ্কৃতীরা লাঠি ও পাথর নিয়ে হিংসাত্মক হামলা চালায়। 19 জুন 2025 বজবজে বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের কনভয়ে তৃণমূলের দুষ্কৃতীরা ইট ছুঁড়ে আক্রমণ চালায়, অথচ পুলিশ আধিকারিকরা নীরব দর্শকের ভূমিকা নিয়েছিলেন। ন্যাশনাল প্রেসিডেন্ট সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি ও কৈলাস বিজয়বর্গিয়ার কনভয়ে তৃণমূল কর্মীরা ইট পাথর ও বোতল ছুঁড়ে হামলা চালায়। 14 আগস্ট 2020 তারিখে কুচবিহারে আমাদের তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলা চালানো হয়। তার কনভয় লক্ষ্য করে হামলা হলেও পুলিশ নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল। কিসের এত ভয় পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী? এত ভয় কিসের? রবীন্দ্রনাথ লিখেছিলেন, চুপ করে থাকি সহি যত লাঞ্ছনা। কিন্তু আজকে বাংলার মানুষ লাঞ্ছিত হবে না, অত্যাচারিত হবে না। আমরা এই যে টর্চার নিষ্ঠুর আক্রমণকারী সরকার, আপনার সরকার, এই সরকারের অত্যাচার আমরা আর মানব না। গণতন্ত্রের স্তম্ভগুলোকে আপনারা এক এক করে চুরমার করে দিয়েছেন এবং অপশাসনের এক নতুন অধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার রেজিমে লেখা হয়েছে। জীবনানন্দের সেই লাইন যেন আজ আরো বাস্তব। এই বাংলায় আজ আর কিছু নেই, শুধু মৃত্যুর গন্ধ। সব মিলিয়ে এক চূড়ান্ত অরাজকতা, যেখানে শাসনের মুখোশের আড়ালে লুকিয়ে আছে নিপীড়নের নগ্ন অভিপ্রায়। কিছুক্ষণ আগে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতার এই আক্রমণের পরে আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে আহ্বান করেছেন আমাদের সমস্ত কর্মী এবং সাধারণ মানুষ, বাংলার মানুষ যারা মাথা তুলে আমরা বাঁচতে চাই। এই সরকারের দুর্নীতি, অপশাসন, অত্যাচার, মহিলাদের অসম্মান, অসুরক্ষা, স্বাস্থ্য নেই, সমস্ত কিছু ভেঙে পড়েছে। আজ এই পশ্চিমবঙ্গকে 200 বছর পিছিয়ে দিয়েছেন। এর প্রতিবাদ যদি করতে হয়, আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি আহ্বান করেছেন যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জনতা পার্টির কর্মীরা এবং বাংলার সাধারণ মানুষ যারা মাথা উঁচু করে বাঁচতে চান, আসুন আমরা রাস্তায় নামি, আমরা প্রতিবাদ করি এবং এই যে ঘৃণ্য আক্রমণ, এই যে ট্রেন্ড, যে বিজেপি নেতা, কর্মী, কার্যকর্তা, সাধারণ মানুষ কেউ কোথাও কোনো কথা বললে তাকে ভয় দেখিয়ে মুখ বন্ধ করে দাও, পুলিশ আর প্রশাসনকে কাজে লাগিয়ে তাকে কেস দাও,
তার বাড়ির উপর অ্যাটাক করো, মহিলাদের লাঞ্ছিত করো, এই যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করে রেখেছেন, এটা চুরমার হয়ে গেছে। বাংলার মানুষ এগিয়ে আসছে, চাই সবার কাছে আমার আহ্বান। এবং আজকে আসানসোল জেলায় বিকেল 4টের সময় আমরা বিএনআর মোড়ে আমরা জড়ো হচ্ছি এবং প্রতিটা জেলায় আমাদের সম্মানীয় রাজ্য সভাপতির ডাকে আমরা আমাদের সম্মানীয় বিরোধী দলনেতার উপরই যে আক্রমণ, আমরা তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী ভয় দেখিয়ে বাংলার মানুষকে আর বিজেপির কর্মীদেরকে স্তব্ধ রাখা যাবে না। ধন্যবাদ। आप देख रहे हैं न्यूज UNI। Well-On Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक मीटिंग करके सब तैयारी किया और जो 1500 क्रिमिनल को ये लोग यूज किया, इसमें 80% बांग्लादेशी मुसलमान और रोहिंग्या था। इसलिए इस तरीके से पश्चिम बंगाल को बांग्लास्थान बनाना जाए और एक्सट्रीमिस्ट फोर्स, जिहादी, खूंखार आतंकवादी इस पूरा प्रदेश के खास करके 9 जो साटे हुए एरिया है, जहां डेमोग्राफी ऑलरेडी चेंज कर दिया, जहां 28-30% से ज्यादा पिछले 10 साल में वोटर एनहेंस हुआ, ये किया है। ये बड़ा साजिश था। मैं मेरा कॉलीग यूसुफ प्रामाणिक के ऊपर आभारी हूँ। उन्होंने नॉर्मल रेंटल कार छोड़ के कुचबिहार बॉर्डर से मुझे बुलेट प्रूफ कार में जाने के लिए एक तरीके से मजबूर किया। इसलिए मैं और निशित जी हम सब बाल बांध गया। सर ये क्या गहरी साजिश था? सर ये क्या गहरी साजिश था? गहरी साजिश था कोई आपको हटाने के लिए? मुझे नहीं, ये लोग नरेंद्र मोदी जी का हर सिपाही को बंगाल में खत्म करना चाहता है। 2021 विधानसभा चुनाव से लेकर आज तक कोचबिहार का जितना भी राष्ट्रवादी भाजपा कार्यकर्ता है, इस तरीके से उसका ऊपर खून हुआ, घर बार तोड़ दिया, लेडीज लोग के ऊपर बलात्कार हुआ, मोलेस्टेशन हुआ और दुकान शॉप को लूट कर किया है। 21 का चुनाव का बाद असम में आप लोग देखा था, दिन चीफ मिनिस्टर सर्बानंद सोनोवाल और हेमंत बिश्व शर्मा जी सेफ हाउस बनाया था। 10,000 से ज्यादा हिंदू बीजेपी कार्यकर्ता, युवा कार्यकर्ता को कोचबिहार छोड़ना पड़ा। ये तो बड़ा साजिश है।
कोचबिहार को ये खूंखार जिहादी आतंकवादी का गढ़ बनाने का और उनका डेमोग्राफी खत्म करने का ये पूरा कोशिश है। होम मिनिस्टर को रिपोर्ट करेंगे। तृणमूल कांग्रेस और जो उनका साथी है वह मुल्ला यूनुस जो कर रहा है, ममता खाला यहाँ एक ही काम कर रहा है। देखिए, मैं पहले मेरा कॉलीग विशाल लामा जी जलपाईगुड़ी सर्किट बेंच में जाकर ऑनरेबल जस्टिस सुगत भट्टाचार्य जी ने ऑर्डर किया। पहले तो आज हम लोग एफआईआर करूंगा उदयन गुह और जो कुचबिहार का प्रेसिडेंट है टीएमसी का, जो वीडियो में है सबका खिलाफ स्पेसिफिक एफआईआर होगा और हम लोग इस साल जाएगा सर्किट बेंच में और मैं भी जाऊंगा। मैं यहाँ आने का पश्चात गवर्नर वेस्ट बंगाल, चीफ सेक्रेटरी वेस्ट बंगाल, होम सेक्रेटरी वेस्ट बंगाल, डीजीपी को, जो ऑनरेबल जस्टिस राजाशेखर महंता जी का 2 ऑर्डर है मेरे सेफ्टी सिक्योरिटी को लेकर, रूट लाइनिंग के लिए स्टेट गवर्नमेंट का अंडरटेकिंग है कोर्ट में, जो रूट लाइनिंग देगा और मेरा पर्सनल सिक्योरिटी सीआरपीएफ प्रोवाइड करेगा। मैं भी जाऊंगा, ये लोग छोड़ने वाला नहीं है। और हमारी स्वतंत्रता दिवस और जन्माष्टमी का बाद मेरा जो रोहिंग्या और बांग्लादेशी मुसलमान हटाओ, पश्चिम बंगाल बचाओ, देश बचाओ, ये जो कार्यक्रम होगा ये मैं वो खागड़ाबाड़ी से ही शुरू करने वाला। সিভিক ভলেন্টিয়ারকেও ধরেছিলেন রাস্তায়, আপনার ছবি বোধহয় করছিল বা কিছু হচ্ছে। দাদা আপনাকে একটা একজনকে উত্তর দিই, আপনাকে বলি ওই সিভিক ভলেন্টিয়ারের নাম হচ্ছে নির্মল রায়। নির্মল রায় তৃণমূল কংগ্রেসের অঞ্চল কমিটির সদস্য ধূপগুড়ি। তিনি একটা টি শার্ট পরে ক্যাজুয়ালি উইদাউট ড্রেস, উইদাউট আই কার্ড তিনি গোটা রাস্তায় এইভাবে মমতা পুলিশের তোলা তোলা সিভিকদেরকে দাঁড় করিয়েছেন, সব তৃণমূল। ওই ছেলেটা তো আইডেন্টিফাই হয়ে গেছে, নির্মল রয়। ও ডিআইবিতে কাজ করে। ডিআইবিতে তো সিভিকের কাজ নয়। সিভিকের কাজ হচ্ছে অনলি টু মেনটেন এন্ড কোঅপারেট উইথ পুলিশ ইন কোশ্চেন অফ ট্রাফিক কনজেশন। এটা কলকাতা হাইকোর্টের স্পেসিফিক অর্ডার রয়েছে যে পুলিশকে ট্রাফিকের কাজে সহযোগিতা করবে সিভিক ভলেন্টিয়ার। আমি মমতা পুলিশকে এক্সপোজ করার জন্য এবং তারা যে হাইকোর্টের নর্মস ভায়োলেট করছে, তারা যে সিভিকের নামে তৃণমূলের চোর ক্যাডারগুলোকে এলওপির পিছনে কুকুরের মতো লাগিয়ে রেখেছে, এইটা এক্সপোজ করার জন্য অত্যন্ত সোবারলি আমি এক্সপোজ করেছি। বা আমি নিজেও পোস্ট করিনি, যারা ছিলেন ওখানে পোস্ট করেছেন, সেটা হয়তো সবার কাছে পৌঁছেছে। सर एलओपी का ऊपर आक्रमण और कैसे देखते हैं सर पूरा? अरे भाई एलओपी छोड़ दो। पश्चिम बंगाल में कोई हिंदू सुरक्षित नहीं है, कोई नारी बेटी बहन सुरक्षित नहीं है। पश्चिम बंगाल में कोई भारतीय सुरक्षित नहीं है। ये सीधा बात सुन लीजिए, मैं आज क्यों आया। पिछले 3 महीने में 3 बीजेपी एमएलए निखिल रंजन दे, सुशील बर्मन और बरेन बर्मन, ये तीनों को अपने दूसरा काम के लिए गया था। सीआईएसएफ का प्रोटेक्टी का सामने ये लोग को गाड़ी तोड़ा, पीटा। एक निखिल जी को इनाटा कोर्ट में पीटा, गाड़ी तोड़ दिया। बरेन बर्मन जी को एक टेम्पल में गुरु पूर्णिमा का दिन पूजन करने के लिए गया था, उसके ऊपर हमला हुआ। आपने रेल का टिकट बुकिंग करने के लिए किया था सुशील बर्मन जी एमएलए, उन्होंने राजवंशी समाज से जुड़ा हुआ है, एक भवैया शिल्पी है, उनके ऊपर भी आक्रमण हुआ। मैं नेता प्रतिपक्ष के नाते कलकत्ता का बैठ के प्रेस कॉन्फ्रेंस नहीं कर सकता। मेरा कॉलीग अटैक हुआ, 3 एफआईआर हुआ, पुलिस एक भी अरेस्ट नहीं किया। इसलिए मैं आज
एसपी कुछ बिहार का पास जाने के लिए मैं आया था। एसपी कुछ बिहार सैटरडे ने रिजेक्ट कर दिया, 60 एमएलए को नहीं आने दूंगा। हमारी विशाल लामा एमएलए कोर्ट में गया, कोर्ट इजाजत दिया 5 आदमी जाने से आने से क्या तकलीफ। আবার যাবেন শুভেন্দুদা, মানে ছাড়ার পাত্র তো নন আপনি। আমি আপনাকে বলে দিই, রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গের দাবিতে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আগামী স্বাধীনতা দিবস এবং শুভ জন্মাষ্টমীর পরে আমার যে কার্যক্রম আমি শুরু করব, সেটা আমি জেলা সভাপতি অভিজিৎ বর্মনের সঙ্গে আলোচনা করে খাগড়াবাড়ি থেকেই কার্যক্রম শুরু হবে। আপনি 2-3 দিনের মধ্যে ডেট জেনে যাবেন এবং জন্মাষ্টমীর পরে এই কার্যক্রম আমি খাগড়াবাড়ি থেকে শুরু করব। এবং আমি বলে গেলাম, আজকে আসার সময় আমি যেভাবে উত্তরবঙ্গের হিন্দু সমাজের আশীর্বাদ পেয়েছি, আজকে যা করেছেন আপনারা রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের নিয়ে, ভাইপো তোলাবাজ ভাইপো অভিষেকের সমর্থন নিয়ে, এর ফল আগামী এপ্রিল মাসে বিধানসভা ভোটে আপনাদের বুঝতে হবে। গতবারে 54-র মধ্যে 31 বিজেপি পেয়েছিল, 54-র মধ্যে খাতা খুলতে আপনারা পারবেন না নর্থ বেঙ্গলে, আমি পরিষ্কার বলেছি। একটু আগে অভিষেক বলেছে বিজেপিকে 40-এর বেশি আসন দেওয়া যাবে না, নেতাদের দেখলেই জয় বাংলা স্লোগান দিতে হবে, এসআইআর নিয়ে বৈঠকে বলেছে। হরিদাস পাল 21-এর পরে আসা মাল, তোলাবাজ, কয়লা খায়, বালি খায়, গরু পাচার করে, ইয়ার লটারি মাটির লটারি থেকে টাকা তুলে এক একটা মদের বোতল, দেশি মদের বোতল থেকে 2.5 টাকা করে পায়। 11-র পরে আসা মাল, উচ্চ মাধ্যমিক ফেল, এইরকম মালের প্রশ্নের উত্তর আমি দিই না। ও যার আলোকে আলোকিত, ওর পিসিকে আমি হারিয়েছি, আর ওকেও আমি বলে গেলাম 40 তো দূরের কথা, ভোটের সময় তোমার লেকচার যাতে না হয় ক্যামেরা বুমের সামনে, তার ব্যবস্থা ঠিক সময়ে হবে, শুধু অপেক্ষা করতে থাকো। বিনয় মিশ্র পালিয়েছে, তোমাকেও ব্যাগ গোছাতে হবে। কল্যাণ ব্যানার্জিকে আগেভাগেই পদত্যাগ করলেন কেন? हाँ, खागड़ाबाड़ी मस्त से क्या है ना, ये तो बांग्लादेश से सटे हुए एरिया है, वहां से बांग्लादेश तो 10 किलोमीटर के अंदर होगा। वो पूरा तो रोहिंगा, बांग्लादेशी मुसलमान, वो तस्कर, वो सुपारी तस्कर, एक करेंसी तस्करी जो करता है, जिसका साथ मोल्ला यूनुस का रिलेशन है, वो लोग ही ये सब किया है, पूरा मॉक्स से किया है। मैं थोड़ी देर बाद मेरा एक सैंडल में डाल रहा हूं, फेसबुक पे डाल रहा हूं, देख लेना किस तरीके से मॉक्स को यूज करते हुए ये लोग, ये अटैक शुभेंदु अधिकारी के ऊपर हुआ, ये रिलीजियस अटैक है। ये जो इस्लामिक टेररिज्म है ना, पूरा वर्ल्ड सफर कर रहा है, मैं आज सफर किया, थैंक्स टू सेंट्रल गवर्नमेंट, थैंक्स टू निशित प्रामाणिक, ये लोग मुझे बुलेट प्रूफ कार में उठा लिया। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा Krishna 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 Hare 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 Rama रॉक टीवी
और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक আপনাদের পছন্দের চ্যানেল নিউজ ইউএনআই এখন রয়েছে জিও টিভিতে, চ্যানেল নাম্বার 3003। এছাড়াও এখন ওটিটিতেও পেয়ে যাবেন নিউজ ইউএনআই কে। ওটিটির মাধ্যমগুলি হলো রক টিভি, জিঙ্গা টিভি, প্লে অন টিভি, ই বাবা, ডিটিএইচ লাইভ টিভি, ওয়ার্ল্ড টিভি, নেক্সট জি টিভি এইচডি, টিভি এইচডি 1, গুগলি টিভি, স্টার অন টিভি, এফ টিভি, সলিড টিভি বক্স, ক্রিক্স স্টার, রোজ নিউজ, চাণক্যা ওয়ার্ল্ড টিভি। তাছাড়াও আমাদের ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন আমাদেরকে।